Hi friends, I welcome to all of you to this session of Polity. Dear students, আমি ধীরাজ মণ্ডল তোমাদের সামনে আজ যেটা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস পার্ট 5। তো তোমরা ভালো করেই জানো যে আমাদের এর আগে ফান্ডামেন্টাল রাইটসের কিন্তু টোটাল 4টে পার্ট চলে এসছে, four part has been uploaded. Okay, and I hope all of you have seen that 4 part. যদি তোমরা লাস্ট 4টে পার্ট দেখে থাকো তাহলেই এই লেকচারটা কন্টিনিউ করো, আদারওয়াইজ কোনো রকম কন্টিনিউ করার দরকার নেই। তোমরা সবাই আমি জানি খুবই ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা করছো, কারণ যে এক্সামটার জন্য প্রিপারেশন করছো সেটা অবশ্যই খুবই ডেডিকেটেড। পড়াশোনা ছাড়া কিন্তু এইটা ক্লিয়ার করা সম্ভব না। তো আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা আমরা পড়ছিলাম সেখানে তোমরা জানো যে ফার্স্ট আমরা কি পড়েছিলাম, রাইট টু ইকুয়ালিটি। এই রাইট টু ইকুয়ালিটি তোমরা জানো 14 থেকে 18 যে আর্টিকেল সেখানে এসেছিল রাইট টু ইকুয়ালিটি। তো এই রাইট টু ইকুয়ালিটি এর মধ্যে আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17, এই 16 অ্যান্ড 17 নিয়ে কিন্তু লাস্ট ক্লাস আমরা ডিসকাস করলাম। আমরা 15 নিয়ে ডিসকাস করেছিলাম, আমরা 14 নিয়ে ডিসকাস করেছিলাম, আর আমরা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যে শুরু 12, 13, 14 এই নিয়ে একটা ডিসকাস করেছি। ঠিক আছে, তো 4টে লেকচার অলরেডি হয়ে গেছে। আমি এতটাই ডিটেলসে এটা পড়ানোর চেষ্টা করছি এই কারণে, কারণ তোমরা বুঝতে পারবে যে ম্যাক্সিমাম কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে। এই ফান্ডামেন্টাল রাইটস এটা হচ্ছে মোস্ট ডেসক্রিপটিভ পার্ট, তোমরা জানো এটা বলা হয়েছে বি আর আম্বেদকরের দ্বারা। আর এখান থেকে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটিস আর ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোলা হয়। যাই হোক, তো আমরা যতটা পড়েছিলাম সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটির আন্ডারে আমরা 14 থেকে 18 পর্যন্ত অলরেডি ডিসকাস করে নিয়েছি। এই নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডমের আন্ডারে আর্টিকেল 19 থেকে 22 এই আর্টিকেলের মধ্যে রাইট টু ফ্রিডম আছে। এর মধ্যে আমরা মেনলি যেটা ডিসকাস করব আজ হচ্ছে আর্টিকেল 19। ঠিক আছে, আমরা যতটা পারা যায় আমরা ডিসকাস করব। যাই হোক, তো শুরু করা যাক। যে রাইট টু আর্টিকেল 19 তোমরা জানো কি গ্যারান্টি দেয়? এ রাইট টু ফ্রিডম গ্যারান্টি অল সিটিজেন, সিটিজেন দ্য 6 রাইটস, মানে 6টা ডেমোক্রেটিক রাইটের ফ্রিডম দেয়। ঠিক আছে, তো এই রাইট টু ফ্রিডম কত বললাম? 19 থেকে 22। নেক্সট যেটা আসবে সেটা রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা হচ্ছে 23 থেকে 24। আর তারপরে যে রাইটটা আসবে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 to 28। দেখো বারবার আমরা ডিসকাস করছি, কিন্তু এগুলো কিন্তু এর আগেও আমি রিপিট করেছি। তো এই জন্যই করছি কারণ এই লেকচারগুলো শুনতে 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 তোমার মনের মধ্যে এমনভাবে এগুলো গেঁথে যাবে, তো তুমি আলটিমেটলি এগুলো আর ভুলতে পারবে না। তো অটোমেটিক এটা তোমার প্রতিটা শিরায় শিরায় এটা যাতে ঢুকে যায়, এই জন্য আমি কিন্তু এগুলো বারবার ডিসকাস করছি। আমরা এর পরবর্তীতে এইগুলো আসছে আবার, এই যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন বলছি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বলছি, এটা হচ্ছে 25 থেকে 28 বললাম। তারপরে আমরা এটাও বলেছিলাম যে রাইট টু প্রপার্টি, এটা ছিল আর্টিকেল 31-এর আন্ডারে, যেটাকে কি করা হয়? বাতিল করে দেওয়া হয়, নাল অ্যান্ড ভয়েড করে। মানে অ্যাকচুয়ালি এইটাকে তুলে রাইট টু ফ্রিডম থেকে তুলে কোথায় নিয়ে যাওয়া হয়? এটা আর্টিকেল 300 এ। ঠিক আছে, তাহলে আর্টিকেল 300 এতে কিন্তু এটাকে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু এখন আর ফান্ডামেন্টাল, মানে আগে 7টা যে ফান্ডামেন্টাল রাইটস ছিল, এখন আর কিন্তু 7টা ফান্ডামেন্টাল রাইটস নেই, এখন 6টা আছে। বোঝা গেল? তার মানে এটাকে কেন ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে নেই, মানে রাখা হয়নি, সেটারও ডিটেল লেকচার আছে, আমরা পরবর্তীতে আসছি। লাস্ট যেটা পড়বে সেটা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তো রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে কী দেয়? রাইট, যে আমাদের যদি ফান্ডামেন্টাল রাইটস কেউ ভায়োলেট করে তাহলে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। ঠিক আছে, সেই অথরিটিটা আমাদের আছে। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন থেকে গেল যে এই মানে এই রাইট টু প্রপার্টি যে 300 এ এতে নিয়ে যাওয়া হয়েছে, এটা কত নাম্বার পার্ট?
কত নাম্বার পার্ট, 12 নাম্বার পার্ট নাকি 13 নাম্বার পার্ট নাকি 11 নাম্বার পার্ট? তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি কোশ্চেন করেছি, কত নাম্বার পার্টের মধ্যে এটা রাখা হয়েছে সেটা অবশ্যই বলবে। এটা অ্যাকচুয়ালি ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড স্যুট এর আন্ডারে আর্টিকেল 364 থেকে 300 এর মধ্যে কিন্তু এটাকে আনা হয়েছে, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি। এই রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি এটা আর কিছুই না, এটা হচ্ছে রিটস। মানে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস কেউ ভায়োলেট করে তাহলে তুমি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারো আন্ডার আর্টিকেল 332, আর যদি হাইকোর্টের দ্বারস্থ হতে হয় তাহলে আন্ডার আর্টিকেল 226 হাইকোর্ট কিন্তু তোমাকে বিচার দেবে, ঠিক আছে। তো এই 7টার মধ্যে 6টা কিন্তু আপাতত আছে এবং যেটা নেই সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি। নাও ফান্ডামেন্টাল রাইটসে মানে এই যে রাইট টু ফ্রিডম আছে সেখানে দেখো 6টা গ্রাউন্ড আছে, ঠিক আছে। 6 ফান্ডামেন্টাল ডেমোক্রেটিক রাইট, যেটা কি বলছে? রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল peacefully and without arms, right to form association or union or cooperative society, right to move freely throughout the territory of India, right to reside and settle in any part of the territory of India, right to practice any profession or to carry on any occupation, trade or business। ওকে, এই 6টা কিন্তু অলরেডি আছে। এইবার আমি যদি একটু ডিসকাস করি এই ছটা ডিসকাস করতে করতেই কিন্তু আমাদেরকে অনেক টাইম লেগে যাবে। তো এটা ভালো করে মন দিয়ে শোনো, এটা যে আমি যেটা বলছি, কারণ খুব খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসে, এগুলোর মানে কে এই অথরিটিগুলো পায় সেগুলো আমরা দেখবো। তো রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এখান থেকে তোমরা বুঝতে পারছো মানে কি, তোমার ফ্রিডম আছে, স্বাধীনতা আছে কিসের ওপরে? তুমি কিছু বলতে পারো, তোমার বলার অধিকার যেটা বলে, তোমার এক্সপ্রেশন, তুমি তোমার মনোভাব, যেটা তোমার কারেন্ট যে সিচুয়েশান চলছে সেই সিচুয়েশানের ওপরে তোমার কি চিন্তাধারা বা তোমার কি মতবাদ, সেটা কিন্তু এই এক্সপ্রেশনটা তুমি কিন্তু দিতে পারবে। সেটা তোমার কনস্টিটিউশন থেকে তুমি রাইটটা পাচ্ছ। স্পিচ দেওয়া মানে কি? সাপোজ তোমার কলেজে বা তোমার স্কুলে, সাপোজ তুমি 23rd ডিসেম্বর তুমি কী এই 23rd জানুয়ারি তুমি নেতাজির উপরে তুমি একটা ভাষণ দিচ্ছ, স্পিচ দিচ্ছ। তো সেটা দেয় তোমাদের স্কুলে কলেজে, দেখেছো। এবার তুমি এরকম যেন একটা কলেজের গণ্ডির মধ্যে যেমন এটা স্পিচটা দিচ্ছে, এবার আমি মনে করো একটা প্রকাশ্য জনসম্মেলন, সেখানে আমি একটা স্পিচ দেবো। সেটা হতে পারে আমার কারেন্ট গভর্নমেন্ট যে আছে তার এগেনস্টে, হতে পারে কারেন্ট গভর্নমেন্ট তার ফরে, হতে পারে তুমি একটা নতুন পলিটিক্যাল পার্টি জয়েন করেছো, হতে পারে কোনো একটা জনকল্যাণমূলক কাজের জন্য তুমি এটা করছো, হতে পারে তুমি কোনো একটা ভালো একটা, যেটা মনে করো সে স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা নির্দেশ জারি করেছে, সেটাকে তুমি, বা মনে করো টিবি পেশেন্ট আমাদের দেশে অনেক বেশি আছে, হ্যাঁ, এইডস পেশেন্ট বেশি আছে, ক্যান্সারের পেশেন্ট, এদের একটা সচেতনতামূলক কাজ করার জন্য তুমি এটা করছো। অ্যাকচুয়ালি এগুলো তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার যে বড় বড় যে মানে নন প্রফিট অর্গানাইজেশান, যে এনজিওগুলো হয়, এরা কিন্তু এই ধরনের এক্সপ্রেশন, এইগুলো স্পেসগুলো এগুলো প্রোভাইড করে এবং বিভিন্ন রকমভাবে সমাজের সঙ্গে যুক্ত। তো এই ফেসিলিটি, এই সুযোগ সুবিধা বা এই রাইট তোমাকে কে দেয়? মানে গভর্নমেন্ট। তুমি যদি মনে করো এখানে এসে কোনো একটা গ্রামে এসে তুমি যে মেয়েরা, যেমন মনে করো অনেক গ্রামে এখনও পর্যন্ত তারা যে মানে মেন্স হলে যে প্যাডগুলো ব্যবহার করে, এটাও কিন্তু এখন অনেক গ্রামে, এটা কি মানে তোমরা জানো প্যাডম্যান বলে অক্ষয় কুমার একটা মুভি আছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অনেক গ্রামে এইটা নেই, এই আচার মানে এখনও অনেক জায়গায় আছে যে বাড়িতে শৌচালয় থাকে না, কারণ ওটা একটা অপবিত্র একটা জিনিস মানা হয়, ঠিক আছে। বাইরে তারা যাচ্ছে গিয়ে সেটা সকালবেলার কাজটা করছে। তো এই যে ব্যাপারটা, এটা একটা সচেতনমূলক কাজ। এই সচেতনতাটা তুমি কীভাবে করতে পারো? তোমার যদি সচেতনতা আনতে হয় তাহলে তোমাকে প্রকাশ্য এক জায়গায় তোমাকে একটা সম্মেলন বানাতে হবে, অ্যাসেম্বল হতে হবে, মানুষকে এক জায়গায় করতে হবে। করার পরে তুমি সেটা কী করছো? সেটা পিপল অফ ইন্ডিয়া সবাইকে তুমি সবার উপরে এটা বলার চেষ্টা করছো, একটা সচেতনমূলক কাজ। এইবার এটা যদি গভর্নমেন্ট বাধা দেয়, না দিতে পারবে না গভর্নমেন্ট,
তোমাকে উপরন্তু সহযোগিতা করবে। তুমি যদি পিসফুলি কোনো একটা অ্যাসেম্বল করো, কোনো স্পিচ দাও, ঠিক আছে, সেখানে কোনো হিংসা নেই, এটা কিন্তু কোড অফ কন্ডাক্ট লেগে যায়। যদি তুমি যখন মনে করো ইলেকশন চলছে, তখন কিন্তু এটা সম্ভব না, তখন কিন্তু কোড অফ কন্ডাক্টের মধ্যে তোমার চলে আসবে। মানে মনে করো যে টাইমটাই বিধানসভা বা লোকসভায় ভোট হচ্ছে, এই সময় তুমি কোনো হিংসা পূর্ণ কোনো রকম কোনো বক্তৃতা কিন্তু তুমি রাখতে পারবে না। এটা যদি রাখো, তাহলে ইলেকশন কমিশনার যে আছে সে কিন্তু তোমার উপরে উপযুক্ত। এটা কিন্তু কোড অফ কন্ডাক্ট যখন লাগে, এটা একটা নির্দিষ্ট টাইম আছে, মানে তারপরে আর ভোট প্রচার করা যায় না, কারোর বাড়িতে গিয়ে তোমাকে বোঝাতে পারবে না তুমি, এইসব বিষয়গুলো আছে। তো এই স্পিচটা যেটা বললাম সেটা এর মধ্যে পড়ে, তুমি প্রকাশ্যে এবং তোমার এক্সপ্রেশন, যে পার্টিকুলার মনে করো রাম মন্দির, বা মনে করো এই বাবরি মসজিদ যে ডিমোলিশন, বা মনে করো সুপ্রিম কোর্ট এই যে ট্রিপল তালাক কেসটা হলো, এর এগেনস্টে বা এর ফরে তুমি কিন্তু এক্সপ্রেস করতে পারবে এবং তুমি পেপারে লিখতে পারো। হ্যাঁ, তোমার কিন্তু সেই রাইটটা দেওয়া হয়েছে। দেখো এইগুলো কিন্তু, যে এইসবগুলো এই যে মানে মিডিয়া হাউসদেরকে কিন্তু এই ফ্রিডম স্পিচ, এই সমস্ত এই যে আর্টিকেল 19 বা ক্লজ 1 ক্লজ এ, হ্যাঁ, এর আন্ডারে কিন্তু এইসবগুলো আসে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো ফ্রিডম অফ স্পিচটা কী অ্যাকচুয়ালি। তো নেক্সট বলছে রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। অলরেডি এটা ডিসকাস হয়ে গেছে ওর মধ্যে থেকেই। তো পিসফুলি যদি তুমি অ্যাসেম্বল করো, দেখা গেলো অ্যাসেম্বল কেন করছো, মনে করো এমন একটা গ্রামের মধ্যে এমন একটা ঘর, সেই ঘরে মানে অ্যাকচুয়ালি এমন একটা বাড়ি, সেখানে দেখা গেলো অনেক রকম তুমি দেখতে পাচ্ছ যে অসামাজিক কার্যকলাপ চলছে। অসামাজিক কার্যকলাপ বলতে সাপোজ এটা হচ্ছে তোমার ইন্ডিয়া, আর এটা পাকিস্তান, এটা বাংলাদেশ। এবার পাকিস্তান ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাটা কোনো রকমভাবে অ্যাটাক করবে। এবার এ কী করছে, বাংলাদেশের তরফ থেকে এসে এখান থেকে ইন্ডিয়াতে মনে করো অস্ত্র পাচার করছে। এবার সেইটা সহযোগিতা করছে বর্ডারে থাকা একজন লোক বা সেই বাড়িটায়। সেই বাড়িটায় সবসময় একটা টেরোরিজম বা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত। তো তুমি কিন্তু তাহলে কি করতে পারো, ওই পার্টিকুলার গ্রামের লোক হয়ে তোমার একটা রাইট আছে, তুমি যেটা করতে পারো সেটা আইদার তুমি পুলিশকে জানাচ্ছ, আর কি করতে পারো, সমস্ত পার্টিকুলার ওই গ্রামের মানুষদেরকে এক জায়গায় করে তুমি সেটা কি করতে পারো, অ্যাসেম্বল করে এক জায়গায় করে তুমি তার এগেনস্টে তুমি অ্যাকশান নিতে পারো। তোমার সেই রাইটটা আছে, কিন্তু না উইদাউট আর্মস মানে তুমি কোনো অস্ত্র না নিয়ে তুমি পুলিশের হেল্প নিতে পারো। বাট এই যে পিসফুলি যে অ্যাসেম্বল করা কোনো একটা মানুষকে, বা কারেন্ট যে আমাদের এখন যে মনে করো আছে পঞ্চায়েত প্রধান, মনে করো তোমার গ্রামের, সে ঠিকঠাক কাজ করছে না, তুমি সবাইকে একত্রিত করে তুমি কিন্তু সেখানে গিয়ে তুমি একটা তোমার অধিকারটা তুমি কিন্তু মানে দাবি করতে পারো, ঠিক আছে। তাহলে এই অ্যাসেম্বল করার অধিকার তোমার আছে, কিন্তু উইদাউট আর্ম। বোঝা গেল? রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি। অ্যাসোসিয়েশন বলতে এই কনসেপ্টটা হচ্ছে যে মনে করো কোনো একটা এরিয়াতে দেখতে পাবে তুমি যে এখন রিসেন্ট দেখো টোটো, তাহলে টোটো যে মার্কেটে এসছে, যে মানে একটা ইঞ্জিন ভ্যানের মতোই একটা ব্যাপার, যেটা ইলেকট্রিসিটিতে চলছে। এই টোটো যখন আসে, বা মনে করো অটো যখন এসেছিলো, তাহলে এরা মার্কেটে এসে তো একটা বেশ ক্রাউড তৈরি করেছে না। বা বাসে দেখবে একটা ইউনিয়ন আছে, একটা অ্যাসোসিয়েশন আছে, অটো অ্যাসোসিয়েশন আছে, ইউনিয়ন আছে। টোটোরও কিন্তু আস্তে আস্তে রেগুলেশনের মধ্যে আনা হচ্ছে। তুমি কয়েকদিন পরে দেখতে পাবে যে টোটো আর নতুন করে আর মার্কেটে তুমি কিন্তু টোটো চালানোর তোমার রাইট থাকবে না, কারণ এইখানে অলরেডি মার্কেটে ভিড় হয়ে আছে। এরপরে যদি টোটোটাকে করা হয়, তাহলে কি হবে, মানে মার্কেটে এটা মানে অনেক বেশি ক্রাউড তৈরি হয়ে যাবে এবং তার জন্য বিশৃঙ্খলা আসবে। যেখানে বেশি ক্রাউড বেশি বিশৃঙ্খলা, সেখানে তো জানোই আইন আইন মানে আইন কানুন তো আসবেই, ঠিক আছে। তো সেই আর কি ব্যাপার। তো এই যে অ্যাসোসিয়েশন, তুমি কিন্তু ফর্ম করতে পারো অ্যাসোসিয়েশন, তোমার কিন্তু সেই অধিকার আছে। বা মনে করো এই যে ট্রেনে যে লেবারগুলো, মানে লেবার বলছি কেন, হকারগুলো, এরা কিন্তু এদের একটা অ্যাসোসিয়েশন আছে। মানে কি, মানে হচ্ছে এই যে আমি যদি টোটো এইখানে চালাতে হয়, তাহলে শুধু আমারই অধিকার নয়, সমস্ত যারা এই টোটো ইউনিয়নের আন্ডারে যারা আছে সবারই সমানভাবে অধিকার থাকবে। একটা অ্যাসোসিয়েশন বা একটা কমিটি গঠন করে সেই তার আমার আন্ডারে সবার জন্য সমানভাবে একটা নিয়ম লাগু হচ্ছে,
এবং সেইভাবেই চলছে। কারণ দেখো, যদি মনে করো আমার একা টোটো, মানে আমি যদি একাই টোটোটা চালাই আর সারাদিন এরা যদি বসে থাকলো বা এরকম কিছু, ওদেরকে কোনো রাইড দেওয়া হলো না, তাহলে কি সমস্ত, মানে এরা তাহলে অ্যাকচুয়ালি আর্নিংটা আসবে কী করে, বা এদের জন্য আমি জাস্টিস দিলাম কি, সেই একটা ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে এই রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, তোমার কিন্তু রাইট আছে অ্যাসোসিয়েশন এবং কি ইউনিয়ন ইন কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে, একটা সামাজিক একটা সোসাইটি যেটা কোঅপারেশনের মাধ্যম দিয়ে, যে কোঅপারেটিভ সোসাইটি যেটা বলছে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু তুমি করতে পারো। এরপরে না, নেক্সট পয়েন্ট নাম্বার 4 কী বলছে, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এটা অ্যাকচুয়ালি কি, তুমি যদি ভ্রমণ পিপাসু হও তাহলে তোমার জন্য এটা অ্যাপ্লিকেবল। মানে কি, তুমি এখন ইন্ডিয়াতে কলকাতায় থাকো, তো তুমি চাইছো গ্যাংটক ভ্রমণ করতে, গ্যাংটক, তাহলে গ্যাংটক যাবে তুমি, তুমি চাইছো গোয়া যেতে, তুমি চাইছো মানালি যেতে, তুমি চাইছো তোমার মহারাষ্ট্র পুনেতে যেতে, তুমি চাইছো গুজরাটে যেতে, তুমি চাইছো ভিতরকনিকা ন্যাশনাল পার্ক দেখতে, ঠিক আছে, এইভাবে সারা অল ওভার ওয়ার্ল্ডে তুমি মনে করো, মানে ইন্ডিয়া টেরিটরির মধ্যে তুমি যেতে চাইছো, তাহলে সেই রাইটটা কিন্তু যেমন সব ভারতীয়দের আছে, তোমারও আছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। মানে প্রবলেমটা কি, প্রবলেম বলছে, মনে করো টেরিটরি অফ ইন্ডিয়া, তুমি যদি মনে করো এটা যদি সিকিম ধরে নাও, এই সিকিমটাকে 4টে ভাগে ভাগ করা হয়, হ্যাঁ, নর্থ, সাউথ, ঠিক আছে, মানে এরকমভাবে যদি নেই, তাহলে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে। তো এটা মনে করো সিকিম, সিকিমটাকে এই 4টে ডিস্ট্রিক্টে ভাগ করা, 4টে ডিস্ট্রিক্ট আছে সিকিমে, ঠিক আছে। এইবার নর্থ মানে যত তুমি ওদিকে যাবে তত তোমার এদিকে চায়না, এদিকে চায়না, ঠিক আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া সরি, এটা তো চায়না, এটাও তো ইন্ডিয়া, কিন্তু এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মনে করো, ঠিক আছে। তার মানে এই যে সিকিমে যখন আমি যাব, এই সিকিমে ঢোকার আগে, গ্যাংটকে ঢোকার আগে দেখবে একটা চেকিং হয়, কারণ এখানে একটা চেকপোস্ট লাগানো আছে, এই কারণে এটা বর্ডার এরিয়াতে তুমি চলে যাচ্ছ। তোমার কমপ্লিট চেকিং হওয়ার পরে তোমাকে এন্ট্রি দিল, ভালো কথা। সিকিমে আসার পরে তুমি আইদার নর্থ সিকিম যেতে চাও, তুমি কোথায় যেতে চাও, মনে করো তুমি দংমাল লেক যেতে চাও, তুমি 0 পয়েন্ট যেতে চাও, তো তুমি কিন্তু, মানে এই যে বাবা হরভজনের মন্দির যেটা আছে, যাই হোক, এই সমস্ত জায়গায় কিন্তু যেতে গেলে তোমাকে পারমিশন নিতে হয়। কীভাবে, এই ট্রাভেল এজেন্সিকে ধরতে হবে, ঠিক আছে। যারা সিকিম যাওনি, আমি তাদের জন্য এটা কিন্তু একটু 2 মিনিটের কথা বলছি, যে যারা মনে করো তোমরা সিকিম গ্যাংটক বেড়াতে গেছো বা গুরুদংমার লেক বেড়াতে যাচ্ছ, তাহলে কি তোমাকে কী করতে হবে, ওখানে যাওয়ার পরে সঙ্গে যেটা নিয়ে যেতে হবে অবশ্যই 2 কপি ফটো, পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। 2 কপি বলেছি, তুমি এটা 4 কপি রাখবে, সমস্যা নেই। আচ্ছা, একটা ভোটার আই কার্ড বা মানে ইন্ডিয়ান যে তোমার আছে ভোটার আই কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড, এই জাতীয় একটা ডকুমেন্ট, আইডেন্টি কার্ড রাখতে হবে। রাখার পরে এর একটা ফটোকপি লাগবেই, এদের ফটোকপি লাগবে, ঠিক আছে। এবার কি, তুমি মানে এটা যদি বাইরের কান্ট্রি হয় তাহলে তার পাসপোর্ট লাগবে, ঠিক আছে। তার কিন্তু যদি বাইরের মনে করো কেউ যদি মনে করো মানে অন্য দেশ থেকে, সাপোজ ইউরোপ বা এশিয়ার অন্য কান্ট্রি, মানে মনে করো বাংলাদেশ থেকে কেউ আসতে চায়, তাহলে তাকে কিন্তু বাংলাদেশে এন্ট্রি করার আগে বলে দিতে হবে যে আমি অ্যাকচুয়ালি ট্যুরিস্ট ভিসা হয়, তো ট্যুরিস্ট ভিসা ছাড়াও বাংলাদেশে এন্ট্রি করার আগেও কিন্তু তোমাকে এটা বলতে হবে যে আমি গ্যাংটকের এই জায়গায় বেড়াতে যাচ্ছি, না তো কিন্তু তুমি পারমিশন পাবে না। দেখো, এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি যদি মনে করো আমাদের সঙ্গে, আমি একবার বেড়াতে গেছিলাম, আমাদের সঙ্গে একজন বাংলাদেশের ছেলে, সে কি করেছিল, মানে গেছিলো আমাদের সঙ্গে, কিন্তু কি হয়েছিল, দেখা যাচ্ছে যে সে পারমিশন পাচ্ছে না। কেন পারমিশন পাচ্ছে না, ওখানে মানে অ্যাকচুয়ালি ওর ট্যুরিস্ট ভিসাতে কিন্তু এটা মেনশন করা নেই যে ও গ্যাংটকে বেড়াতে যাবে, বোঝা গেল। তার মানে এখানে মেনশনও করতে হয় এই সমস্ত কিছু রুলস রেগুলেশনে। কেন, কারণ এই জায়গাটা হচ্ছে বর্ডার এরিয়া, ঠিক আছে। বর্ডার এরিয়াতে এগুলো যে তুমি তো হতেও পারে যে এখান থেকে আর্ম বা কিছু ইলিগাল কাজবাজ করছো, এখানে চায়নায় তুমি চলে যাচ্ছ, ঠিক আছে, তো এটাও হতে পারে। তো আর ইন্ডিয়ান তুমি যদি হও, তাহলে তোমাকে কি করতে হবে, এই মুভ যেটা বললাম, মানে অ্যাকচুয়ালি তোমাকে এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে তারপরে আগের দিন ট্রাভেল এজেন্সিকে সাবমিট করতে হয়। সাবমিট করার পরে ওটা ওরা পারমিশন করায়, পারমিশন করানোর পরে তোমাকে কি করতে হবে, মানে পরের দিন আবার ওই এটা নিয়ে তারপরে তোমাকে ওই পার্টিকুলার জায়গার জন্য ওদের নিজস্ব গাড়িতে নিয়ে যাবে। আবার নিয়ে যাওয়ার পরে কিছু কিছু জায়গায় চেকপোস্ট আছে, সেখানে আবার তোমাদের ডকুমেন্ট শো করতে হয়।
কতজন এই গাড়িতে গেছে, কতজন আসছে, সেই ব্যাপারটাও কিন্তু সেখানে শো করে তারপরে আবার আসার সময় আবার তোমাকে টোটাল ব্যাপার হিসাবটা বুঝিয়ে দিয়ে তারপর আসতে হয়। যদি এটা না করে তাহলে কিন্তু সেই যে নিয়ে যাচ্ছে যে অথরিটিস তার কিন্তু নামে কেস হয়ে যাবে। তো এই ব্যাপারটা কেন, এটা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তোমার মনে করো একটা সিকিউরিটির একটা ব্যাপার থাকে না, বর্ডারের এরিয়া। তো অরুণাচল প্রদেশ, সিকিম, তুমি যদি মনে করো হিমাচলের কিছু জায়গা, জম্মু অ্যান্ড কাশ্মীরের কিছু জায়গা, ঠিক আছে, বা নাগাল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত জায়গায় যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু তোমার একটা পারমিশন লাগে। তার মানে এই নয় যে তোমার রায় মানে ফ্রিডম থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এই জন্য কারণ এটা একটা টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে এবং একটা বর্ডার এরিয়া। তো বর্ডার এরিয়ার জন্য একটা স্পেশাল রুল রেগুলেশন থাকে, সেইটা তুমি পালন করছো, আর কিছু না। তার মানে এই নয় তুমি ওখানে যেতে পারবে না, অবশ্যই যেতে পারবে, ওখানে কিছু নিয়মকানুন আছে, ওই নিয়মকানুনগুলো তুমি ফলো করো, দ্যাটস অল। তো আশা করি বুঝতে পারছো, মানে রাইট টু মুভ যেটা বললাম সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। রাইট টু মুভ। নেক্সট, রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তুমি যে কোনো জায়গায়, সাপোজ তুমি কোথাও একটা কাজ করছো, তো হতে পারে তুমি সাপোজ তুমি একটা কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করছো, কোনো একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে বা যে কোনো জায়গায়। এবার হতে পারে তোমার সেই কোম্পানি স্টিল ফ্যাক্টরি, তো হতে পারে সেখান থেকে তোমার এই মনে করো ছত্তিশগড় থেকে তোমাকে অন্য কোথাও ট্রান্সফার করছে, উড়িষ্যায় কোথাও একজন রাউরকেলাতে ট্রান্সফার। তো অ্যাকচুয়ালি তোমার রাইট আছে ওখানে সেটেল হওয়া, যে কোনো ইন্ডিয়ার যে কোনো পার্টে গিয়ে তুমি সেটেল হতে পারো। তো এই জায়গাটায় গিয়ে কিন্তু মানে এতদিন যে আর্টিকেল 35A, যেটার একটা ডিটেল লেকচার অলরেডি ইউটিউবে আছে, ভীষণ WBCS তোমরা পেয়ে যাবে। তো এই 35A এর কিন্তু এই রাইটটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে ছিল না, ঠিক আছে। এই 35A এর আন্ডারে মানে যারা ওখানকার রেসিডেন্ট তারাই একমাত্র রাইট পাবে, অন্য কেউ কিন্তু পাবে না। এই বিষয়টা ছিল, মানে যেখানে সেখানে তুমি সেটেল হতে পারো না। তো কিছু কিছু জায়গায় এরকম আছে যে মনে করো তুমি সিকিমে, কিন্তু তুমি গ্যাংটকে গেলে ওখানে কোনো জায়গা তুমি মানে কোনো একটা দোকান নিতে পারবে, ওটা লিজ ছাড়া কিন্তু কিনতে পারবে না। ওখানে ওখানে কিছু পার্সোনাল ওখানে একটা আছে, মানে তোমাকে লিজ নিতে হবে জায়গাটা, কিন্তু তুমি কিনতে পারবে না তুমি যদি ওখানকার সিটিজেন না হতো। এরকম কিছু কিছু রেস্ট্রিকশান, মানে কিছু কিছু রিজনেবল রেস্ট্রিকশান আছে, ঠিক আছে, যেটা ওইখানকার অথরিটিদেরকে মানে ওইখানকার মানুষদেরকে একটা সিকিউরিটি প্রোভাইড করার জন্য কোথাও না কোথাও এগুলো দেওয়া হয়, ঠিক আছে। যাই হোক, তো এই ব্যাপারটা আছে। এবার জম্মু অ্যান্ড কাশ্মীরে যেটা বললাম সেটা এখন এই মুহূর্তে যেটা মানে নতুন যে জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখ যে ইউনিয়ন টেরিটরি হওয়ার পরে এই রুলসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এখন কিন্তু এইটাকে মানে কোনো একটা ব্যক্তি টানা যদি 15 বছর ওখানে বসবাস করে তাহলে সে সিটিজেনশিপ পাবে। আর তাছাড়া যদি কেউ পড়াশোনা করে ওখানে টানা 7 বছর, এরকম একটা রুল আছে, মানে একটা রুলস নতুন তৈরি করেছে, ঠিক আছে। এটা নিয়ে আমি যদি মানে সময় পাই তাহলে আমি এই নতুন রুলসটা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, তো এই ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে আছে ইন্ডিয়াতে। আর যেটা বলছিলাম যে তোমার রাইট আছে সেটেল হওয়ার এনি পার্ট অফ দ্য টেরিটরি, বোঝা গেল। রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। ওয়েদার তুমি একটা হতে পারে তুমি একটা বিজনেস করছো, কোনো একটা বিজনেস, যে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হতে পারে, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছো, বা তোমার নিজস্ব একটা পার্সোনাল একটা দোকান আছে সেখানে মানে বিজনেস করছো, বা তুমি মনে করো ফাস্টফুডের বিজনেস, যা খুশি তুমি যে প্রফেশনটা ক্যারি করছো, হতে পারে সেটা তুমি ডাক্তার বা তুমি মাস্টার, যে প্রফেশনটা, এই প্র্যাকটিসটা কিন্তু তোমাকে কে অথরাইজ করছে? আর্টিকেল 19, রাইট টু ফ্রিডম, তোমার কিন্তু অধিকার আছে সেটা, ঠিক আছে। তাহলে কি বলছো, অরিজিনালি আর্টিকেল 19 কন্টেন্স 7 রাইটস, 7টা রাইট ছিল। রাইট টু প্রপার্টি কী করা হলো, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978, এখানে কিন্তু কী করা হলো, ডিসপোজ অফ করা হলো, মানে বাতিল করে দেওয়া হলো। মানে রাইট টু অ্যাকুয়ার প্রপার্টি, মানে যে মানে যে রাইট টু প্রপার্টি যে বিষয়টা ছিল, মানে জমি যেটা আমার একটা পার্সোনাল প্রপার্টি, এই বিষয়টা কিন্তু এটা কী হলো, মানে ফান্ডামেন্টাল রাইটস থেকে তুলে নেওয়া হলো। 44th কনস্টিটিউশনাল, দেখো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976, এইটাই কি হয়, এটা হচ্ছে মিনি কনস্টিটিউশন বলা হয়। এখানে অনেক চেঞ্জ করা হয়েছিল, তোমরা জানো, প্রস্তাবনা যে প্রিয়াম্বল বলে ওখানে চেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে।
তো এই সব চেঞ্জগুলো যে করা হয়েছিল, করার পরে যে 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 ভুলগুলো করা হয়েছিল অ্যাকচুয়ালি, বুঝা গেল, যে যে ভুলগুলো করা হয়েছিল সংবিধান মানে সেই সময় ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের দ্বারা যে চেঞ্জগুলো সংশোধনে এসছিল, ঠিক আছে, তোমরা ভালো করেই জানো যে ওই সময় অ্যাকচুয়ালি যে মানে যে চেঞ্জ করা যে মানে 1976 সালে যে সংশোধনটা এনেছিল তার মধ্যে প্রিয়াম্বলে 3টে জিনিস কিন্তু অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। তো এই 3টে জিনিস কি কি 3টে জিনিস অ্যাড করা হয়েছিল সেটা অবশ্যই তোমরা বলবে। আমি একটা বলে দিচ্ছি, মনে করো যে সোশ্যালিস্ট যেটা ছিল সেটা, সেকুলার যেটা ছিল, আরেকটা কী ছিল সেটা অবশ্যই ইন্টিগ্রিটি না। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976-এ এইগুলো কিন্তু চেঞ্জ হয়েছিল। আর যে যে ভুলগুলো হয়েছিল সেগুলো কিছুটা সংশোধন এখানে হয়েছিল। আর এখানে কি করা হয়েছিল, এই রাইট টু অ্যাকোয়ার প্রপার্টি যেটা বলছো সেইটাও কিন্তু এটা থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। এবং কেন, অ্যাকচুয়ালি হোয়াই, দেখো রাইট টু প্রপার্টি যদি আমি বলি রাইট টু প্রপার্টি, তাহলে আমার প্রপার্টিটা আমার ব্যক্তিগত রাইট। তাহলে মনে করো তোমার জায়গা এরিয়াটা এমন একটা জায়গায় যে সাপোজ তোমার যেখানে বসবাস করো সেই জায়গাটা এমন একটা জায়গায়, সেখান দিয়ে একটা হাই রোড হলে ভালো হতো, কারণ ওটা মেন কলকাতাকে কানেক্ট করছে। 4 লেন একটা রাস্তা হলে ভালো হতো। বা এখানে মনে করো জায়গাটার উপরে এই জায়গাটা একটা হসপিটাল হলে ভালো হতো, বা এই জায়গাটা একটা এডুকেশন ইনস্টিটিউট হলে, একটা বিডিও অফিস হলে ভালো হতো, একটা ইলেকট্রিক বোর্ড হলে ভালো হতো। তাহলে সেই অনুযায়ী আমার কাজের সুবিধা অনুযায়ী, মানে গভর্নমেন্টের কাজের সুবিধা অনুযায়ী গভর্নমেন্ট কিন্তু চাইলে কিন্তু এই জায়গাটা ইউটিলাইজেশন করতে পারছে না। কেন? কারণ গভর্নমেন্ট কি হচ্ছে যে প্রবলেমে পড়ছে, কি ওই ব্যক্তির, ওই পার্টিকুলার ওই ম্যানের যে ব্যক্তিটা আছে তার ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে। ও যদি না চায় তাহলে কিন্তু সম্ভব না, মানে এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি এটা দিতে চাই। এই ব্যাপারটার জন্য যদি কোনো ডেভেলপমেন্ট ইস্যু যখন আসবে তখন কিন্তু আর সম্ভব হবে না সেটাকে কোনো রকম কোনো ইমপ্লিমেন্ট করার, ঠিক আছে। তার জন্য এটাকে কি এই প্রবলেমটা ফেস করেছিল বলেই এটাকে কিন্তু এই যে 300A এই যে ব্যাপারটা পার্ট 12-এর আন্ডারে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, তো ব্যাপারটা বোঝা গেল আশা করি। এরপরে কি বলছে, দিস 6 রাইট আর প্রোটেক্টেড এগেইনস্ট অনলি স্টেট অ্যাকশন নট প্রাইভেট ইন্ডিভিজুয়াল। দেখো এইটা কিন্তু কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ওপরে কিন্তু এটা কিন্তু করা হয় না, মানে শুধু মানে মানে এই যে কোনো নট প্রাইভেট ইন্ডিভিজুয়াল, মানে বুঝতে পারছো, মানে এই যে ছটা যেটা হয়েছে প্রোটেক্টেড এগেনস্ট অনলি স্টেট অ্যাকশন, মানে কোনো একটা স্টেট অ্যাকশন নিচ্ছে, মানে কোনো একটা পার্টিকুলার ব্যক্তির ওপরে ব্যাপারটা না, ঠিক আছে। কোনো একটা অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন বা গভর্নমেন্ট এই যে জিনিসগুলো যদি ভায়োলেট করে তাহলে এই রাইটগুলো প্রোটেক্ট করছে তোমাকে, ঠিক আছে। তারপর কি বলছে, দিস রাইটস আর অ্যাভেলেবেল অনলি টু দ্য সিটিজেন, টু শেয়ার হোল্ডার or to company but not foreigner or legal person like companies। তার মানে এই যে লিগাল রাইটগুলো কারা পাচ্ছে, ইন্ডিয়ান সিটিজেন, হ্যাঁ, অ্যান্ড স্টেক হোল্ডার মানে শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি, কিন্তু ফরেনার বা কোনো একটা কোম্পানি বা কর্পোরেশন কিন্তু এটা পাবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। এতটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার কিন্তু আরও ডিটেলসে ঢুকে যাব রাইট টু ফ্রিডম অফ স্পিচে। দেখো এখানে কয়েকটা বলেছে, যে আমি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম সেটা কিন্তু ওভারঅল প্রত্যেকটার উপরে টুকটুক করে একটা একটা করে কিন্তু আমি ব্যাপারটা বললাম। এবার দেখো এখানে আরও ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ। কি বলছে, দ্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন, কিছু রিজনেবল রেস্ট্রিকশন অফ দিস 6 রাইট অনলি অন দ্য গ্রাউন্ড অফ দ্য মেনশন ইন আর্টিকেল 19। তোমরা দেখেছো এর আর্টিকেল 19-এ কী কী অথরিটি তুমি কিছু ফ্রিডম পাচ্ছ, কিন্তু কিছু রিজনেবল রেস্ট্রিকশনও স্টেট লাগাতে পারে ইটসেলফ বাই অ্যান্ড নট অন এনি গ্রাউন্ডস, ঠিক আছে। বলছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের যদি আমি আরও ডিটেলসে বলি, বলছে এভরি সিটিজেন হ্যাজ দ্য রাইট টু এক্সপ্রেস হিজ ভিউ, opinion, belief and conviction freely by word of mouth, writing, painting, picturing or in any other manner। তোমরা যদি মনে করতে পারো আমাদের যে কারেন্ট গভর্নমেন্ট যে শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি একজনকে পানিশ করেছিলেন, একটা পেন্টিং করা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটি সম্ভবত প্রফেসর। তো
তাহলে সেখানে কি হয়েছিল, তার এগেনস্টে তাকে কিন্তু করে, কিন্তু সেটা কিন্তু ওর ফ্রিডম, ওর কিন্তু ফ্রিডম। বা যে কার্টুনিস্ট, বিভিন্ন কার্টুনিস্টরা থাকে, তারা ব্যঙ্গ করে পলিটিক্যাল পার্টির লিডারদের, তো সেটা কিন্তু তার অথরিটি আছে, তার অধিকার আছে, ঠিক আছে। এমন নয় যে আমি নরেন্দ্র মোদীর ওপরে আমি করলাম, ক্রিটিসাইজ করলাম, তার মানে আমাকে জেলে ভরে দেবে, না, সেটা করতে পারে না, সেই অথরিটিটা কিন্তু নেই। অ্যাকচুয়ালি আমার কিন্তু একটা মানে কমন সিটিজেন হিসাবে এবং একটা দায়িত্ববান সিটিজেন হিসেবে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করার অধিকার আমার আছে। যদি গভর্নমেন্ট ভুল পদক্ষেপ নেয় সেটার যেমন ক্রিটিসাইজ করার অধিকার আছে, আবার যদি গভর্নমেন্ট ভালো পদক্ষেপ নেয় সেটার প্রশংসা করার অধিকারও আমার আছে। বোঝা গেল? তো এই এই যে ফ্রিডমটা, এক্সপ্রেশনটা কোন কোন মাধ্যম দিয়ে হতে পারে তাই বলছে। বাই মাউথ, মুখ দিয়েও বলতে পারো, বাই রাইটিং। অনেকে এই যে দেখতে পাবে যে ট্রিপল তালাক বলো, আর রাম মন্দির বলো, আর 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 কুলভূষণ যাদব কেস বলো, আর তোমরা দেখবে সিএএ, এনআরআই, এই এনআরসি, সিএএ যে বিলগুলো এসেছে এটার উপরে বলো, আর তুমি বলো দিল্লির যে তোমার নির্ভয়া কেসটা বলো, আর কামদুনির কেসটাই বলো, সব জায়গায় তুমি যদি পেপার খুলে দেখবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু যে মানে সংবাদ মাধ্যমে পেপারে কিন্তু একটা সম্পাদকীয় কলাম বলে একটা জায়গা আছে, এডিটোরিয়াল পেজ, তোমাদের অবশ্যই জানা উচিত। ওই এডিটোরিয়াল পেজেই কিন্তু লেখা থাকে অ্যাকচুয়ালি মানে আমাদের ইন্ডিয়ার কন্ডিশন কী, অর্থনৈতিক কন্ডিশন কী, পলিটিক্যাল কন্ডিশন কী, আমরা কোন দিকে আমরা ডাইরেক্ট হচ্ছি, কোন দিকে আমাদের পরিচালনা করা হচ্ছে, যে কমিউনালিজম, ধর্ম নিয়ে যে মাতামাতি, এই সমস্ত বিষয়ের এর 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 কারণটা কী এবং এর ফিউচার কী আছে, ইন্ডিয়া পাকিস্তান ব্যাপার স্যাপারটা কী, বুঝতে পারছো? বা মনে করো তেলের দাম বাড়লো কমলো, এই যে বিষয়টা কিসের উপর ডিপেন্ড করে, এই যে এডিটোরিয়াল পেজ, এটার উপরে কিন্তু এই একটা ডিটেল একটা থাকে, মানে রাইটিং থাকে, যে রাইটিংটা হচ্ছে তার ফান্ডামেন্টাল রাইটস, এবং সে কিন্তু এক্সপ্রেস করতে পারে, ঠিক আছে। তোমরা জানো মহারাষ্ট্র কদিন আগে যে বিজেপি গভর্নমেন্ট আসবে নাকি শিবসেনা আসবে, এই নিয়ে ঝামেলা চললো। মধ্যপ্রদেশের সরকার চেঞ্জ হয়ে গেল, এই সিমিলারলি একই কেস কর্ণাটকায় হলো, তোমরা জানো। তো এই সব বিষয়গুলো কিন্তু এইগুলো যে পলিটিক্যালি মোটিভেটেড কেস, বা এটা অ্যাকচুয়ালি এর পিছনে কী কারণ থাকতে পারে, বা করোনা ভাইরাসের যে উপরে যে বিভিন্ন রকম প্রতিবেদন, এই সমস্ত ব্যাপারগুলো, তো এই রাইটিংগুলো কিন্তু তোমার ফ্রিডম, এবং তুমি কিন্তু লিখতে পারো, তুমি প্রিন্টিংয়ের মাধ্যমে এটা প্রকাশ করতে পারো, তুমি পিকচারের মাধ্যমে এটা প্রকাশ করতে পারো, ঠিক আছে, ফার্টুনের মাধ্যম যেটা, ইন এনি আদার ম্যানার, তুমি কিন্তু করতে পারো। তার মানে এই অথরিটি কিন্তু তোমাকে দেওয়া আছে। কিন্তু বলছে কি, দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইনক্লুডস, কী আছে দেখো, রাইট টু প্রোপাগেট ওয়ানস ভিউ অ্যাজ ওয়েল অ্যাজ ভিউজ অফ আদার্স। সাপোজ বিবেকানন্দ যে কথাটা বলে গেছিল, রামকৃষ্ণ যে কথাটা বলে গেছিল, হ্যাঁ, নেতাজি যে কথাটা বলে গেছিল, আর গান্ধীজি যে কথাটা বলে গেছিল, আব্দুল কালাম, এই মহান যে লোকগুলো, এদের কিছু বক্তৃতা আছে, নেতাজি তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, হ্যাঁ। গান্ধীজি বলছে আমাদের ম্যাক্সিমাম দেশের ম্যাক্সিমাম জনতা গ্রামে বাস করে, আমাদের এর জন্য পঞ্চায়েতের রাজ দরকার, আর কি ভায়োলেশন নয়, আমরা মানে কোনো রকম কোনো ভায়োলেশন না করেই ফ্রিডম পাবো, ঠিক আছে। বিবেকানন্দ তোমাকে ধৈর্য, শান্তি কীভাবে মানে আনে সেই সমস্ত নিয়ে অনেক বাণী বলে গেছেন। রামকৃষ্ণ যত মত তত পথ, হ্যাঁ, টাকা মাটি, মাটি টাকা। আব্দুল কালাম, এনার তো কোর্ট থেকে মানে কোর্ট তো তুমি একটা বললে তো হবে না, সেই অজস্র কোর্ট আছে, আর সমস্তটাই অ্যাপ্লিকেবল, তোমার লাইফেও অ্যাপ্লিকেবল। তো এরা যে মানে এনারা যে কথাগুলো বলে গেছেন, তো এই বিষয়গুলো খুবই ভালো। বা মনে করো কোরআনে যে লেখা আছে যে সমস্ত, বা তোমার গীতাতে যেগুলো লেখা আছে, মহাভারত, রামায়ণ, যে সমস্ত, দেখো কোনো ধর্মই কিন্তু মানে কোনো খারাপ কোনো কিছু লেখা নেই। বা মনে করো বাইবেল, সমস্তটাই মানুষের ফরে, মানুষের জন্য ভেবেই কিন্তু এই সমস্তগুলো লেখা আছে। তো এইগুলো কিন্তু তুমি প্রোপাগেট করতে পারো, এই ভিউগুলো, এবং তুমি অন্যের মাধ্যমে অন্যকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু দান করতে পারো, অ্যাকচুয়ালি ছড়িয়ে দিতে পারো, ঠিক আছে। যে সমস্ত মহান বাণীগুলো সেগুলো তোমরা ছড়িয়ে দিতে পারো। ফ্রিডম অফ দ্য প্রেস, এই যে আর্টিকেল 19
ক্লজ বি, ফ্রিডম অফ প্রেসের যে ফ্রিডমটা, তোমার যে বলার বক্তব্য, কথা বলার যে ভিউ, সেগুলো কিন্তু 19 ক্লজ এ ক্লজ 1, আর প্রেসের যেটা হচ্ছে 19 ক্লজ বি। তাহলে প্রেস যে এত খবর প্রচার করছে, কত লিক করে দিচ্ছে খবর, হাই মানে সিকিউর, মানে বিভিন্ন রকম যেটা কি বলবো, যেটা যে সমস্ত নিউজগুলো, যেটা সরকার বিরোধী নিউজগুলো, সরকারের পক্ষ বিপক্ষে যে নিউজগুলো, বা যে সমস্ত কার্যকলাপ যেগুলো হওয়া উচিত নয়, সেই সব যে প্রেস যেগুলো, এগুলো মানে সেই খবরগুলো আনছে, তো এটা কিন্তু তার ফ্রিডম আছে, সেই ফ্রিডমের ওপর বেস করেই কিন্তু এই খবরগুলো কিন্তু সে প্রোভাইড করছে। সেই প্রেসকে কিন্তু আমরা কিন্তু অ্যারেস্ট বা কোনো রকম কোনো লিগাল অ্যাকশন নিতে গেলে তার একটা অথরিটি আছে, সেখান থেকে সে এখান থেকে সে কী পাচ্ছে, একটা মানে মানে একটা ফ্রিডম পেয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু তাকে তুমি কিছু করতে পারছো না। দেখে তারপর কি বলছে, ফ্রিডম অফ কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, যত বাণিজ্যিক যত বিজ্ঞাপন যেগুলো আছে সেটারও ফ্রিডম তোমার আছে। তুমি তোমার কোনো একটা প্রোডাক্টকে তুমি করতে চাইছো, মানে প্রমোট করতে চাইছো, ঠিক আছে, তো তার মানে এই নয় যে তুমি ভুলভাল ইনফরমেশান দিয়ে করো, তোমার সেই ফ্রিডম আছে যে এই প্রোডাক্টটা দেশের ভালোর জন্য, মানে প্রোডাক্টটা আমি বানিয়েছি এবং প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট, সবার উপকার হবে, তুমি সেটা আরামসে সেটা অ্যাডভার্টাইজ করতে পারো, সেটা তোমার রাইট। রাইট এগেনস্ট ট্যাপিং অর টেলিফোনিক কনভারসেশন। দেখো, ট্যাপিং আর টেলিফোনিক কনভারসেশন মানে তুমি যে মানে টেলিফোনে যে কথাবার্তা, সেটা কিন্তু তোমার মানে তোমার রাইট, ঠিক আছে, তো তুমি কিন্তু এই কনভারসেশন তুমি যে করছো সেটা কিন্তু তোমার রাইট আছে, তো এখানে কিন্তু কেউ তোমাকে করতে পারবে না, বোঝা গেল? তারপরে কি বলছে, রাইট এগেনস্ট বন্ধ কল্ড দ্য পলিটিক্যাল পার্টি আর অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে এই যে কনভারসেশন থ্রু ইলেকট্রিক মিডিয়া, এগুলো কিন্তু সব তোমার রাইট, ঠিক আছে। আর কি বলছে, নো দ্য রাইট এগেনস্ট বন্ধ কল্ড বাই, মানে কোনো একটা পলিটিক্যাল পার্টি বা অর্গানাইজেশন যেটা বন্ধ বা ডেকেছে, ঠিক আছে, তুমি তার এগেনস্ট, মানে এই যে বন্ধের এগেনস্টে তোমার একটা রাইট আছে, ঠিক আছে, মানে ওরা যা খুশি তাই করলো, লকডাউন করে রাখলো, সেই সমস্ত ব্যাপারগুলো, ঠিক আছে, তোমার যেটা পার্সোনাল লিবার্টি বা স্বাধীনতা হস্তক্ষেপ করছে, তুমি রাইট টু লিভ যেটা বলে, বেঁচে থাকা যে সেটা হরণ হচ্ছে, তাহলে কিন্তু এটার এগেনস্টে তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, রাইট টু নো অ্যাবাউট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, এটা তো অবশ্যই আছে, আরটিআই বলে একটা ব্যাপার আছে, তোমরা জানো, রাইট টু ইনফরমেশান, যে 2005-এ যেটা এসেছিলো, আরটিআই অ্যাক্ট 2005, রাইট টু ইনফরমেশান। দেখো, এই সম্বন্ধে একটু বলি তাহলে 2 মিনিট। দেখো, 2005-এ এই রাইট টু ইনফরমেশান যেটা অ্যাক্ট এসেছিলো, অ্যাকচুয়ালি সিআইসি, চিফ ইনফরমেশান কমিশন। চিফ ইনফরমেশান কমিশনের কাজ কি, দেশের মধ্যে যা কিছু ঘটছে সেই নিয়ে যদি আমি কোনো রকম কোনো কোশ্চেন করি, তো সেটা আরটিআর আন্ডারে পড়ে। মানে কি, কোনো একটা স্কুলে কত টাকা সারা বছরে গভর্নমেন্ট ইনভেস্ট করে, কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, কোনো একটা হসপিটালে, প্রতি মানুষের জন্য যে যে হসপিটালের যে ওষুধপত্র থেকে শুরু করে, বেড থেকে শুরু করে, স্যালাইন থেকে শুরু করে, যা কিছু আছে তার হিসাব। সাপোজ পঞ্চায়েতে 29টা আলাদা আলাদা খাতে পয়সা আছে, তোমরা জানো? 29টা আলাদা আলাদা খাতে। কীরকম আমি যদি বলি, তাহলে পঞ্চায়েতে তুমি যে চাষবাস করছো, তুমি যে ধানের বীজ সেটা তুমি পেতে পারো, গমের বীজ পাবে, ডাল, মুগ ডাল, মুসুর ডাল তাও পাবে, সব চাষ করার জন্য কিন্তু আমি বলছি, বোঝা গেল? মাছ চাষের জন্য তুমি আর্থিক সহযোগিতা পাবে, লোন পাবে, ঠিক আছে। আর কি পেতে পারো, যে লাইভ স্টক যেগুলো বলছে, মানে মনে করো মুরগি পালন, হাঁস পালন, গরু পালন, ছাগল পালন, এই সমস্ত কিন্তু এইগুলো কিন্তু তুমি গভর্নমেন্ট এইড পাবে, গভর্নমেন্টের সহযোগিতা পাবে। মুরগির যে ঘরটা তৈরি হয় সেটাও কিন্তু গভর্নমেন্ট কিছু সহযোগিতা করে সেখানে। আর কি হতে পারে, ফিশারি তো বললাম, তুমি ধরো ফুলের চাষ করবে, ফ্লাওয়ার,
ফুলের চাষ করবে সেটাও গভর্নমেন্ট সহযোগিতা করবে তোমাকে, এই সব পঞ্চায়েতের আন্ডারে কিন্তু, পঞ্চায়েত বিডিও অফিস, ঠিক আছে, এই সমস্ত আন্ডারে। তাহলে এই যে 29টা খাতে বললাম, তারপরে মনে করো তুমি চাষ করবে, সরকার থেকে ট্রাক্টর প্রোভাইড করে, সরকার থেকে তোমার ওষুধ প্রোভাইড করে, সরকার থেকে তোমার স্প্রে মেশিন প্রোভাইড করে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। তার মানে আমরা কিন্তু অনেক কিছু পাই। বা মনে করো তোমার এরিয়াতে ডেভেলপমেন্টের জন্য, রাস্তার জন্য পয়সা আসবে, তোমার এরিয়াতে স্বাস্থ্য যে ইয়েটা আছে, মানে স্বাস্থ্য দপ্তর যেগুলো আছে, যেগুলো প্রেগনেন্ট মহিলারা, তারা কিন্তু এই যে মনে করো পোলিওর টিকা থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে টিবি, পোলিও, তারপরে বিসিজি, যেটা বিসিজি বলতে যেটা টিবির জন্য যেটা ভ্যাকসিনটা দেওয়া হয়, পোলিওর জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয়, মহিলাদের যে মানে টঙ্কার আসে, যে প্রেগনেন্ট মহিলা, তাদের যে মানে মনে করো প্রসব যন্ত্রণার পরে, মানে বাচ্চা হওয়ার পরে তাদের একটা কিন্তু ধনুষ্টঙ্কার যেটা বলে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলে ধনুষ্টঙ্কার, এই যে ব্যাপারটা, তো এটা যাতে না হয় তার জন্য মহিলাদেরকে কী করা হয়, এদেরকে এমন একটা ভ্যাকসিন দেওয়া হয় যাতে এটা না হয়, ঠিক আছে। তো এই সমস্তর জন্যও কিন্তু গভর্নমেন্ট থেকে পুরো টোটাল সুযোগ সুবিধা সব কিছু কিন্তু বহন করা হয়। এবং এটা রেগুলারলি যে আশা যে কর্মীরা হয়, তারা কিন্তু এই সমস্তগুলো দেখাশুনো করে। তো এই যে ব্যাপারটা, এই টোটাল যত গভর্নমেন্ট এইড যেগুলো, সেইগুলো কিন্তু সব আমরা কিন্তু পাই, ঠিক আছে। এইবার দেখো, এবার যেখানেই টাকা পয়সা, যেখানেই তোমার কিছু প্রবলেম বা মানে এই সমস্ত জিনিসপত্র আছে, সেখানে করাপশান আছে। কারণ এটা ইন্ডিয়া, তো ভারতবর্ষে তো এই করাপশানটা মেন। এবার এই যে আমি আমার বলার বক্তব্য এই যে আমরা যেখানেই দেখছি সেখানে এই যে গভর্নমেন্ট থেকে যে এইডগুলো আসে আমাদের জন্য, ঠিক আছে, বা জিরো অ্যাকাউন্টে যে টাকাটা, এবার ব্যাপারটা হচ্ছে যেখানে এই ধরনের কিছু পাওয়া যাচ্ছে, বা রেশনে তোমরা দেখবে সবচেয়ে বেশি করাপশান এখন রেশন শপে, মানে রেশন দোকানদারে এখানে এরা করে। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এর এগেনস্টে আমরা কথা বলতে পারি যে আমি সপ্তাহে কত কেজি চাল পাবো, কত কেজি গম পাবো, কত কেজি চিনি পাবো, সেটার আমাকে হিসাবটা আপনি দিন। কার কাছে এই হিসাবটা চাইবো? আমি হিসাবটা প্রথমে অথরিটির কাছে চাইবো। সে যদি না দিতে বাধ্য, মানে সে যদি না দেয়, ইগনোর করে, আমি আরটিআই করব, যেটা এসেছিলো 2005-এ। তাহলে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট 2005-এ যেটা এসেছিলো আরটিআই, সেটা সেটা আমাকে কি করবে, আমি একটা জাস্ট সিম্পল একটা কপিতে আমি লিখে একটা জাস্ট স্ট্যাম্প, মানে 10 টাকার একটা স্ট্যাম্প পেপারে আমি এটা পাঠিয়ে দেবো। এবং আরটিআই বাধ্য 30 দিনে, উইদিন 30 ডেজের মধ্যে তোমাকে ইনফরমেশান প্রোভাইড করবে। বোঝা গেল? যদি না প্রোভাইড করে উইদিন 30 ডেজ, তুমি কোথায় যেতে পারো? তুমি যাবে সিআইসি, চিফ ইনফরমেশান কমিশন। সম্ভবত এখন সুধীর ভার্গব ছিল, এখন কে আছে একটু সার্চ করে দেখে নিও। তো এই যে সিআইসি, চিফ ইনফরমেশান কমিশনের কাছে তোমরা যাচ্ছ। কখন যাচ্ছ? যখন আরটিআই যখন ভায়োলেট হয়ে যাচ্ছে, মানে তোমার রিপ্লাই আসলো না কোনো, সে 30 দিনের মধ্যে রিপ্লাই দিতে হবে। যদি না দেয়, তাহলে 31 দিনের পর থেকে গিয়ে পার ডে ওর কিন্তু ফাইন ইম্পোজ হবে। বোঝা গেল? তাহলে সিআইসি তোমাকে কি বলছে? সিআইসি বলছে, চিফ ইনফরমেশান কমিশন বলছে যে এখানে যখন এই আরটিআই, মানে যখন এই আরটিআইটা মানে ভায়োলেট করে যাচ্ছে, তখন সিআইসি কি করবে? তুমি যদি সিআইসির শরণাপন্ন হও, সিআইসি তখন আরটিআইকে, আর মানে এই বডিটাকে তখন বলবে যে কেন ইনফরমেশানটা প্রোভাইড করা হয়নি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ইনফরমেশান প্রোভাইড করো, নয়তো এর এগেনস্টে আবার কেস হয়ে যাবে, ঠিক আছে। তো এইবার ইনফরমেশানটা প্রোভাইড করা হলো, তুমি জেনে গেলে যে তোমার এরিয়াতে তোমার যে রেশন শপ, সেখানে কত কেজি চাল গম আসে, তুমি সেই অনুযায়ী যদি না দেয়, তাহলে তুমি এবার এর এগেনস্টে তুমি কিন্তু করতে পারবে, কেস করতে পারবে, ঠিক আছে। তুমি যদি ইনফরমেশান, এইবার এই কোনো একটা স্কুল, কোনো একটা কলেজ, বা কোনো একটা যে কোনো অর্গানাইজেশান, পঞ্চায়েতে, তুমি কিন্তু সবার এগেনস্টে, কোনো গভর্নমেন্ট বডি, সে এখানে কত টাকার লেনদেন হয়, আদান প্রদান হয়, বা কোনো একটা, মানে এই বিষয়টা কিন্তু তোমার জানার অধিকার আছে, ঠিক আছে। তো এটাই কিন্তু এখানে বলছে জি নাম্বার পয়েন্ট। দেখো 10টা মিনিট কিন্তু খেয়ে গেল। রাইট টু
নো অ্যাবাউট গভর্নমেন্ট অ্যাক্টিভিটি, এই গভর্নমেন্টের অ্যাক্টিভিটি সম্বন্ধে তোমার জানার অধিকার আছে, বা গভর্নমেন্ট এখন কী কাজ কী ধরনের প্রকল্প নিয়ে ব্যস্ত আছে সেই সমস্ত তোমার জানার অধিকার আছে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে না বললে নয়, যে ইনফরমেশানটা তোমাদের অবশ্যই জানা উচিত, যদিও এটা এর পার্ট হিসাবে গণ্য করা হবে না, তবুও আমি বলতে চাই যে সিআইসি এর কিন্তু যে অথরিটিটা ছিল বা যে রাইটটা ছিল, এটা কিন্তু ডাইলুট করা হয়েছে। ডাইলুট মানে হালকা করে দেওয়া হয়েছে, এর অধিকারটা হালকা করে দেওয়া হয়েছে এই অথরিটি, এই অর্গানাইজেশনের। কীভাবে করা হয়েছে সেটা কার দ্বারা করা হয়েছিল? কারেন্ট যে গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আছে, তারা কিন্তু এইটা করেছেন। কেন করেছেন? কারণ কিছু 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 কোশ্চেন বা আরটিআই, কিছু কিছু অথরিটির ওপরে আরটিআই করা হয়েছে, যেটা মানে কি বলবো, যেটা গভর্নমেন্টকে অসুস্থ করে তুলেছিল। কীরকম? দেখো, কয়েকদিন আগে একটা কেস ঘটেছিল, সেই কেসটা একটু বলি হালকা করে। কেসটা হচ্ছে এই যে আমাদের মানে গভর্নমেন্টের মানে প্রাইম মিনিস্টার মোদি, তার এডুকেশনাল কোয়ালিফিকেশানের ওপরে কিন্তু একটা আরটিআই করা হয়েছিল। ঠিক আছে, কোথায় আরটিআই করা হয়েছিল? ইনি যে কলেজের থেকে পাস আউট হয়েছেন সেখানে আরটিআই করার পরে, প্রাইম মিনিস্টারের উপরে আরটিআই করার পরে, এখান থেকে এরা ইনফরমেশান প্রোভাইড করতে রাজি ছিল না। এই অর্গানাইজেশন এরা বলছে আমরা কিন্তু এই ইনফরমেশানটা দিতে পারবো না। সে আবার আরটিআই করলো, না সম্ভব না, আমরা দেবো না। অন্য যে কোনো জায়গা থেকে আপনি ইনফরমেশান চান, আমরা ইনফরমেশান দেবো, এই ইনফরমেশানটা দেবো না। তো এই কেসটা এরপরে কিন্তু এই আরটিআই, এই লোক আর সিআইসি শরণাপন্ন হয়। সিআইসি তখন দেখলো না, লোকটা তো এ তো ঠিকই বলছে, তাই তো এই ইনফরমেশান কেন পাবে না? তখন সিআইসি তখন কি করলো, ডাইরেক্ট করলো যে এই ইনফরমেশানটা ওই কলেজকে ডাইরেক্ট করলো যে আপনি কেন দিচ্ছেন না, অবশ্যই দেবেন। এই ধরনের একটা কেস অ্যারাইজ হয়েছিল। এটা হচ্ছে, তোমরা দেখতে পাবে, এটা আমার কথা না, পেপারেই সবগুলো খবর যদি তোমরা রাখো তোমরা দেখতে পাবে। এরপরে এর এগেনস্টে কী হয়েছে, সিআইসি, তোমরা জানো সিআইসির টার্ম ভিজিলেন্স ইনফরমেশান কমিশন 4 বছর, সিআইসি চিফ ইনফরমেশান কমিশন 5 বছর, আর ইলেকশন কমিশন হচ্ছে 6 বছর। এটা এদের কিন্তু টেনিওর বলে এটা, ঠিক আছে? তাহলে এই যে ভিজিলিয়েন্স, যেটা চিফ ভিজিলিয়েন্স যেটা বলছে কমিশন, সিভিসি, আর তার হচ্ছে 4 বছর, 5 বছর কার আছে চিফ ইনফরমেশান কমিশন, আর 6 বছর কার আছে ইলেকশন কমিশন। এদের কিন্তু টেনিওর এটা, ঠিক আছে? তো এটা কি করা হয়েছে, এই যে 5 বছর যে এর টেনিওর ছিল, যে মানে একটা পদে থাকার পরে 5 বছর পরে আবার রিইলেকশন হবে, এরকম একটা ব্যাপার। তো এই টেনিওরটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে রিসেন্ট কারেন্ট গভর্নমেন্টের দ্বারা। চেঞ্জ করে কি করা হয়েছে, এটা কি করা হয়েছে, আমার যখন ইচ্ছা তখন আমি ট্রান্সফার করতে পারবো এদেরকে। একটা পোস্ট থেকে অন্য পোস্টে আমি ট্রান্সফার, বা একটা জায়গা থেকে অন্য জায়গায় আমি ট্রান্সফার করতে পারবো, সেটা গভর্নমেন্টের ইচ্ছার উপরে নির্ভর করবে। আচ্ছা, এর স্যালারি, কত স্যালারি পাবে সেটা গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করছে। এর রিটায়ারমেন্ট পেয়ে কত টাকা স্যালারি পাবে রিটায়ারমেন্টে, সেটাও গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। তার মানে কি করা হলো, নাকে দড়ি পরানো হলো। মানে অ্যাকচুয়ালি যদি তুই আমার নামে কোনো রকম উচ্চবাচ্য করিস, তাহলে কিন্তু তোর চাবিকাঠি, ঘুড়ির লাটাই কিন্তু আমার হাতে। আমি কিন্তু কি করলাম, যে তোর পোস্ট থেকে তোকে সরিয়ে অন্য কাউকে বসিয়ে দিলাম, বা তোকে ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে? তার মানে কি, যে আমাকে খাওয়াবে, যে আমাকে পড়াবে, যে আমাকে আমার রিটায়ারমেন্টে যে আমাকে দেখবে, আমি তার এগেনস্টে আমি কিন্তু কিছু করতে পারবো না। তো এই রকম একটা কেস কিন্তু ঘটেছিল রিসেন্ট, যেটা ডেমোক্রেসিকে হার্ট করে। আমি জানি না এটা কতদিন এটা সাস্টেন করতে পারবে, এটা জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে যে আদৌ আসলে এটা কি মানে মানে এটাকে কি নাল অ্যান্ড ভয়েড করে দেবে, বা সংবিধানের থেকে এটা বাতিল করে দেবে, আবার নতুন এতে ফিরে আসবে, সেটা নিয়ে একটা কোশ্চেন আমার কাছে। দেখা যাক, লেট আসছি, আমরা বেঁচে আছি যখন দেখবো জিনিসটা কী আছে। দেখো নেক্সট, দেখো পয়েন্ট নাম্বার 8, ফ্রিডম অফ সাইলেন্স। তুমি যদি মনে করো বোবা হও, সেটা তোমার অধিকার। তুমি যদি বোবা হও, তুমি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে তুমি করছো,
বা মানে বিতরণ করছো তোমার মানে তোমার এক্সপ্রেশন, সেটাও কিন্তু তোমার ফ্রিডম। আর কেউ যদি সরকার মানে কোনো একজন যদি গভর্নমেন্ট অথরিটি বা পুলিশ তোমাকে যদি অ্যারেস্ট করে, তাহলে তোমার রাইট আছে চুপচাপ থাকা। ঠিক আছে, তুমি কি বললে যে আমি কোনো কথা বলবো না, আমি আমার উকিলের পরামর্শ ছাড়া আমি কোনো কথা বলতে চাইছি না। তো এটাও কিন্তু তোমার রাইট। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল ব্যাপারটা। এরপরে কি বলছে, 9 নম্বর কি বলছে, রাইট এগেনস্ট ইম্পোজিশন অফ প্রি সেন্সরশিপ অন এ নিউজ পেপার। তাহলে এই যে নিউজ পেপারের যে মানে রাইট এগেনস্ট ইম্পোজিশন অফ প্রি সেন্সরশিপ, মানে সেন্সরশিপের আগে যে নিউজ পেপারে মানে এই যে নিউজ পেপারে যে সমস্ত রাইটগুলো আছে সেগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, রাইট টু ডেমনস্ট্রেশন অর পিকেটিং বাট নট রাইট টু স্ট্রাইক। পিকেটিং মানে হচ্ছে ধর্ণা দেওয়া। ঠিক আছে, তো ধর্ণা দেওয়ার রাইটটা কিন্তু তোমার আছে, কিন্তু স্ট্রাইক করার রাইটটা কিন্তু নেই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এইগুলো কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসের 19 আন্ডারে কিন্তু পড়ছে। ঠিক আছে, এবার বলছে কি, স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য গ্রাউন্ড অফ সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। যদি কোনো রকম কোনো সার্বভৌমত্ব বা ভারতবর্ষের ইউনিটি ইন্টিগ্রিটিকে হার্ট করে, তাহলে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন লাগাতে পারে ইন্ডিয়া। সিকিউরিটি অফ দ্য স্টেট, তুমি হঠাৎ করে এমন একটা রাইট যে করছো যে আমার রাইট টু মুভ, আমি মুভ করতে করতে আমি বাংলাদেশ চলে যাবো, সেটা তো করতে পারবে না। তোমার একটা ফ্রিডম আছে, মানে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু রুল আছে টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে। বা মনে করো তুমি মানে তুমি কাঁটাতারের বর্ডারের ওখানে গিয়ে তুমি প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করবে, তুমি রাইট, তোমার রাইট, তোমার ঘুরে বেড়াবে তুমি কাঁটাতারের বেড়ার ওখানে, না ওটা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু আছে। ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট। ঠিক আছে, তাহলে যে স্টেটের সঙ্গে ফ্রেন্ডলি রিলেশন আছে, তুমি মনে করো বাংলাদেশের সঙ্গে তোমার ফ্রেন্ডলি রিলেশন, তুমি ওখানে গিয়ে উৎপাত করতে শুরু করলে। উৎপাত কি, দেখা গেলো ফুচকাওয়ালার থেকে ফুচকা কিনে পয়সা দিলে না, তো এই উৎপাত কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন রকম অত্যাচার আছে, সেগুলো কিন্তু করা যাবে না, সেটা কিন্তু আমাদের ফরেন যে রিলেশন আছে সেটাই হার্ট করবে। পাবলিক অর্ডার মেনে নিতে হবে। যদি বলে এখন লকডাউনের সময় তোমাকে ঘর থেকে বেরোনো না, অবশ্যই পাবলিক অর্ডার ফলো করো। তোমাকে কি বলছে, ট্রাফিক রুল মেনেই চলো। তোমাকে কি বলছে, যেখানে সেখানে থুতু ফেলছো কেন? তোমাকে কি বলছে, রাত্রিবেলা 12টার সময় তুমি এখন কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ স্যার, আমি একটু দারু কিনতে যাচ্ছিলাম। তো এটাও তো করলে হবে না, পাবলিক অর্ডার ফলো করতে হবে, তুমি এখন এই সময়টায় যেতে পারো না। ঠিক আছে, তো এই সব ব্যাপারগুলো আছে। তোমার সিকিউরিটিতে প্রবলেম হতে পারে, পুলিশ কিন্তু এই সবগুলো দেখে, পাবলিক অর্ডারগুলো। ঠিক আছে, আর কি ডিসেন্সি আর মোরালিটি। ঠিক আছে, এই সমস্ত যে হার্ট করলেই কিন্তু তোমার ধরে নেবে। ঠিক আছে, তুমি কিন্তু ধরা খেয়ে যাবে। এরপরে বলছে কন্টেম্প অফ কোর্ট, ডিফেমেশন অ্যান্ড ইনসাইটমেন্ট অফ অ্যান অফিস। তো কোনো কন্টেম্প অফ কোর্ট হচ্ছে তোমাকে ইনসাইটমেন্ট মানে হচ্ছে প্রভোগ করছে কোনো একটা অফিসের কোনো একটা দপ্তরে তুমি কাউকে প্রভোগ করছো যে এই কাজটা করানোর জন্য, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু হলে কিন্তু তোমাকে ধরা খেয়ে যাবে তুমি। ঠিক আছে, ডিফেমেশন তোমরা জানো। তো এই সমস্ত ব্যাপারগুলো আশা করি বোঝা গেল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি। হ্যাঁ, এই তাহলে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে রাইট টু ফ্রিডমের আন্ডারে ফ্রিডম অফ এক্সপ্রেশন পড়লাম। এরপরে আমরা যেটা পড়বো ফ্রিডম অফ অ্যাসেম্বলি। তো আই হোপ এটা বুঝতে পেরেছো, আর টাইমটা অনেকটা হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করবো। নেক্সট পার্ট 6 আসবে, ওটাই লাস্ট পার্ট হবে। ঠিক আছে, ভালো করে ভিডিওটি মন দিয়ে শুনো, এখানে অনেক ইনফরমেশান প্রোভাইড করা হয়েছে এবং যেটা তোমাদের জন্য মানে এটা ডিটেলসে জিনিসটা বলা হয়েছে। আশা করি অনেকটা তোমাদের হেল্পফুল হবে ভিডিওটি। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।